সুপ্রভাত সভাসদগণ। সুপ্রভাত মহারাজ। সুপ্রভাত মহারাজ। বাবা বাবা গোপাল, আজকে তুমি রাজসভায় দেখছি বেশ তাড়াতাড়ি চলে এসেছো। সূর্য পশ্চিম দিকেই উঠেছে হয়তো। সূর্য পূর্ব দিকে উঠেছে মহারাজ, শুধু আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। একদিন রাজসভায় এসে গোপাল যেন উদ্ধার করে দিয়েছে। আমি একদিন তাড়াতাড়ি আসি বা রোজ আসি তাতে কিছু যায় আসে না মন্ত্রী মশাই। আসল কথা হলো আমি কৃষ্ণনগরের যে কোনো বিপদে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা। গোপাল আমাদের রাজ্যকে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছে। আর মন্ত্রী মশাই বিপদে ফেলেছেন। বুঝলে মন্ত্রী, গোপালের সাথে তুমি কোনোদিন কথায় পারবে না। আসলে জীবনে তুমি এত অন্যায় করেছো, সেগুলো তো আর চাপা দেওয়া যাবে না। কি মন্ত্রী মশাই, কথা বন্ধ হয়ে গেল? ঠিক আছে মহারাজ, আমিও দেখে নেব। এই 100 করে আলু, পটল আর ঝিঙে দে চটপট। কি গো গোপাল দাদা, আজকে মনে হচ্ছে খুব তাড়াহুড়োয় আছো। আরে বাবা, তাড়াতাড়ি বাজার সেরে বাড়িতে দুটো খেয়েই বেরোতে হবে তো নাকি? কোথায় যাবে গো তুমি? বর্ধমান যাব, আমার এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ। সেখানে ভুঁড়ি ভোজ সেরে আবার কালকে ভোরবেলার মধ্যেই ফিরে আসতে হবে, বুঝলি? সেই জন্যই তো বলছি, দে দে তাড়াতাড়ি দে। না, আর নেওয়া যাচ্ছে না। গোপাল আমার জীবনের ত্রাস হয়ে উঠেছে। রাজসভায় সবাই আমার বিপক্ষে। না, আমাকে কিছু একটা করতেই হবে। আজ একটা হেস্তনেস্ত করে আসব। গোপালের মুখ চিরকালের মতো বন্ধ করে দেব। কিরে বটা, আরে এই বটা, বাড়িতে নেই নাকি? আরে মন্ত্রী মশাই, বলুন বলুন, কি ব্যাপার? শোন, গোপালকে আর এই ইহলোকে রাখা যাবে না। আমার জীবনটা অসহ্য করে তুলেছে গোপাল। সেই জন্যে পৃথিবী থেকেই সরিয়ে দিতে হবে, আর সেটার দায়িত্ব নিতে হবে তোকে আর ঘটাকে। না না, আমরা নিজে হাতে এসব কাজ করতে পারবো না। মহারাজ জানতে পারলে আমাদেরকে শুলে চড়াবেন। না না, তোকে কাজ করতে হবে না। কাজ করবে কালু ডাকাত আর ওর সঙ্গী সাথী। তুই আর ঘটা শুধু ওদের সাথে কথাবার্তা বলবি, আর কাজ হয়ে গেলে ওদের টাকা দিবি, আর বলবি আমি পাঠিয়েছি। আর হ্যাঁ, কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। ঠিক আছে মন্ত্রী মশাই, কাজ হয়ে যাবে। এই নে, এই থলেটা ওদেরকে দিবি, আর এইটা তোদের দুজনের বকশিস। ওহ বাবা, রাতের দিকে অনেক খাওয়া হয়ে গেছে। পেটটা এখানে কিরকম ভরাট হয়ে আছে। আরে রে 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 রে, মার মার বেটাকে মার। এই, কে কে? না, আমাকে মরার নাটক করতে হবে, নইলে আমাকে মেরেই ফেলবে। এ বিশু, মনে হচ্ছে বেটা মরে গেছে রে। ওস্তাদ, ও বেটার নাকের সামনে একবার হাত দিয়ে দেখো তো, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা। আমাকে কিছুক্ষণ দম বন্ধ করে থাকতে হবে। এই না রে, বেটা শ্বাস নিচ্ছে না, তার মানে পুরুষ দুম। বেটা বেটা সত্যি মরে গেছে। এবার ওস্তাদ, আমরা কৃষ্ণনগরের মন্ত্রীর কাছ থেকে মোহর পাবো, তারপর জমিয়ে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ চল, আগেই ভুড়িওয়ালা গোপালকে নদীর পাড়ে ফেলে দিয়ে আসি। একটু পরে জোয়ার আসবে আর বেটার মৃতদেহ জোয়ারে ভেসে যাবে। ওরে বাপ রে বাপ, ওরে বাবা, বাবা, কি ভারী মোড়া রে। ওরে বাবা, ওস্তাদ কুকুর কুকুর, ওস্তাদ কুকুর। ওরে ওরে, মোড়া এখানেই ফেলে পালা রে। ওরে বাবা, ওরে বাবা। ওরে বাবা রে বাবা, মেরে একেবারে হাড়গোড় বেঁকিয়ে দিলে গো। উফ, তার মানে সব পরিকল্পনা মন্ত্রী মশাইয়ের। আমাকে মেরে ফেলার জন্য ডাকাত ভাড়া করেছেন। বাপ রে বাপ,
না, আমাকে কদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে, আর পাজি মন্ত্রীকে আমি এর উপযুক্ত জবাব দেব। কি কাজ হয়েছে তো? একদম, বেটাকে মেরে নদীর পাড়ে ফেলে দিয়ে এসেছি। সাব্বাস, এই তো চাই। এই নাও তোমাদের পারিশ্রমিক। এই ধন্যবাদ ধন্যবাদ, আপনাদের মন্ত্রী মশাইকে আমাদের প্রণাম জানাবেন, আর আর নতুন কোনো কাজ থাকলে জানাবেন কিন্তু। কি ব্যাপার হলো, সবাই এসে গেছে কিন্তু আজকে গোপাল এখনো আসেনি। আজকে তো তোমাদের সবাইকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার ছিল। তাহলে মহারাজ, আপনি বরং এক কাজ করুন, গোপালকে রাজসভায় ডেকে পাঠান, ব্যাস মিটে গেল। হ্যাঁ, ঠিক বলেছ বিজ্ঞানী। প্রহরী, ও প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। যাও গোপালকে বাড়ি থেকে এক্ষুনি ডেকে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। হ্যাঁ, বলো প্রহরী, গোপালকে পেলে? মহারাজ, গোপাল বাড়িতে নেই। কালকে দুপুরে ভোজ বাড়িতে গিয়েছিল। আজকে ভোরবেলা গোপালের ফেরার কথা, কিন্তু এখনো ফেরেনি। সে কি কথা, আজ গিয়ে ভোরবেলা ফেরার কথা, তা এখনো গোপাল ফিরলো না? এ তো মহা মুশকিল হলো। বাবা, আমার এক চালে এখন গোপাল স্বর্গে গিয়ে ধান ভাঙছে। হ্যাঁ, ও কি আনন্দ, কি আনন্দ হচ্ছে। গুলটে, এই বলো দিদা। বলছি তোর দাদুর আজকে ভোরবেলা ফেরার কথা ছিল, কিন্তু এখনো ফিরলো না কেন বলতো? তুই একটু নদীর পাড়ে গিয়ে দেখ না বাবা। আচ্ছা দিদা, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি আমার এই ঘুড়ি লাটাইটা ধরো। কে জানে বাবা, গোপাল দাদুটা আবার কোথায় গেল। দিদা চিন্তা করছে, এদিকে দাদুর পাত্তা নেই। এই গুলটে, এদিকে শোন। এই গুলটে, কি হলো? গোপাল দাদুর আওয়াজ মনে হলো। হ্যাঁ আমি এদিকে আয়, এই ঝোপের ভিতরে। এ কি দাদু, তুমি এই জঙ্গলের ভেতর লুকিয়ে কি করছো? চুপ চুপ, শোন, তোকে যে কথাগুলো বলছি এই কথাগুলো মন দিয়ে শোন। বলো দাদু, বলো। শোন, আমাদের মন্ত্রী মশাই আমাকে মেরে ফেলার জন্যে কালকে রাতে, তুই এই কথাটা কাউকে কিচ্ছু বলবি না, আর সবাইকে বলবি আমি মারা গেছি। শুধু দিদাকে সত্যি কথাটা বলবি, আর আজকে মাঝরাতে দিদাকে বলবি আমার সাথে দেখা করতে, আর সাথে একজন দক্ষ কুমোরকে নিয়ে আসবি। তারপর হবে আসল খেলা। ঠিক আছে দাদু। আর হ্যাঁ, তুই আর দিদা সব সময় কান্নাকাটি করবি, আর এমন ভান করবি যেন আমার মৃত্যুর খবরটা সবার কাছে সত্যি মনে হয়। আচ্ছা দাদু। এই তুই কি কথা বলছিস রে গুলটে? হ্যাঁ গো দিদা, সত্যি। মন্ত্রী মশাইয়ের এত বড় সাহস? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেব। আমিও গোপালের গিন্নি। হ্যাঁ, তুমি গুলটের কাছে নিশ্চয়ই সব শুনেছ। শোনো, তোমাকে কি কি করতে হবে। আমি 2 দিন এই জঙ্গলেই লুকিয়ে থাকবো, আর বনের ফলমূল খাবো। আর হ্যাঁ পোটোমশাই, বলো গোপাল দাদা। শোনো, তুমি আমার মতো দেখতে একটা মাটির অবয়ব শুয়ে থাকা মূর্তি বানাবে, আর এমন বানাবে যেন মনে হয় আমি মরে শুয়ে আছি। তারপর 2 দিন পরে সেই মূর্তিটা নিয়ে একটা বাঁশের দোলায় চড়িয়ে শ্মশানে নিয়ে যাবে। কিন্তু তার জন্য তো 4 জনের প্রয়োজন। হ্যাঁ, দাঁড়াও, শোনো, তুমি ন্যাপলা গুলটে পুটিদের বাবাদেরকে বলবে, আর বিশ্বস্ত কাউকে শুধুমাত্র এই কথাটা বলবে। আর হ্যাঁ, মূর্তিটা শ্মশানে নিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে রাজসভায় গুলটেকে দিয়ে খবর দেবে, আর বলতে বলবে আমার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। তারপর কিন্তু গোপাল দাদা, তুমি বেঁচে থাকতে এসব করবে কেন? সব পরে একদিন বুঝিয়ে বলবো। আগে আমি একজনকে উপযুক্ত জবাব দিই, তারপর তোমাকে সব জানাবো। আচ্ছা গোপাল দাদা। আর হ্যাঁ, এই সব কথা তোমরা দুজনে খুব গোপন রাখবে। এখন তোমরা এসো, আমি ঠিক সময় হলে বাড়ি ফিরবো। এ কি, আজ 3 দিন হয়ে গেল গোপাল রাজসভায় এলো না।
কোথায় যে গেল কে জানি। আমার গণনা বলছে বিগত 2 দিন আগে গোপাল অনেক বিপদের মধ্যে ছিল, কিন্তু কিন্তু এখন কি রকম পরিস্থিতি সেটা বুঝতে পারছি না। মরার আবার স্থিতি পরিস্থিতি। মহারাজ মহারাজ গোপাল দাদু, গোপাল দাদু, কি হয়েছে গুলটে? তোমার গোপাল দাদুর কি হয়েছে? গোপাল দাদু আর নেই। গোপাল দাদুর মৃতদেহ শ্মশানে নিয়ে যাচ্ছে। সে কি? কখন? কিভাবে? শোনা গেছে গোপাল দাদুকে ডাকাতেরা নাকি মেরে নদীর ধারে ফেলে এসেছিল। তারপর ও গোপাল, এই তো আর কি হলো? চলো চলো, সবাই চলো, সবাই শ্মশানে চলো। গোপাল, ওগো তুমি ফিরে এসো গো। ওগো আমি কাকে নিয়ে বাঁচবো গো? কেঁদো না, কেঁদো না গোপাল বউ, কেঁদো না। ওগো আমি এখন কি করব গো? না না না, আমি এই দৃশ্য দেখতে পারবো না। গোপাল, গোপাল, তুমি আমার সাথে শেষবারের মতো দেখা করলে না কেন গোপাল? মহারাজ, যা হয়েছে আপনি ভুলে যান। যে গেছে সে তো আর ফিরে আসবে না। আপনি কান্নাকাটি করলে আপনার শরীর অসুস্থ হয়ে পড়বে। যে বা যারা গোপালকে মেরেছে আমি তাতে ছাড়বো না, এই আমি বলে দিলাম। তুমি আমাদের একা করে চলে গেলে। গোপাল, তুমি আমাদের একা করে চলে গেলে। আমি এখন কার মুখ চেয়ে বেঁচে থাকবো গো? তুমি ফিরে এসো গো। এই সুযোগে একটু ভালো হওয়ার অভিনয় করতে হবে। গোপাল বউ, অত কান্নাকাটি করো না। কষ্ট কি আর আমাদের হচ্ছে না গো? আমাদেরও অনেক কষ্ট হচ্ছে। তুমি এত কেঁদো না গো। গোপাল নেই তো কি হয়েছে? এই রাজ্যের মন্ত্রী তো আছে। তোমার যা সমস্যা হবে আমাকে বলবে, আমি সাহায্য করব। ওকে ছাড়া আমি কি করে বাঁচবো মন্ত্রী মশাই? সবই বিধাতার লিখন গোপাল বউ। জন্মালে তো একদিন মরতেই হবে। গোপাল বউ, কেঁদো না, কেঁদো না গোপাল বউ, একটু শান্ত হও। কদিন পরে তো তোমার ঘাট কাজ, শ্রাদ্ধ শান্তি করাতে হবে। সব রাজবাড়ি থেকে দায়িত্ব নিয়ে করানো হবে। তুমি কিন্তু কোনো চিন্তা করো না। তুমি একবার ফিরে এসো। শোনো গিন্নি, মন্ত্রী তো তোমাকে বলেছে সব দায়িত্ব নেবে, তুমি এবার তাহলে খেলবে। বেটা শয়তান মন্ত্রীকে আমি উচিত শিক্ষা দেব। আচ্ছা আচ্ছা, তুমি বলো কি করতে হবে আমায়। শোনো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি তাহলে বাড়িতেই লুকিয়ে থাকো। হ্যাঁ, আমি ভেতরের ঘরে দরজা জানলা সব সময় বন্ধ করে রাখবো। হ্যাঁ হ্যাঁ, 2 দিন একটু শুধু আমাকে সাবধানে থাকতে হবে। এই মন্ত্রী মশাই বাড়ি আছেন? কে? গোপাল বউ, এসো এসো, বলো। এই বলছিলাম না, আমার না একজন শেখদার কাছে 3 ভরি গয়না বন্ধক দেওয়া আছে। আপনি যদি দয়া করে ওটা ছাড়িয়ে দেন তাহলে খুব ভালো হয়। কেন কেন কেন? তোমার বন্ধক আমি সারাবো কেন? না, আপনি তো সেদিন মহারাজের সামনে বলেছিলেন যা সমস্যা হবে তাই যেন আপনাকে জানাই। আপনি সব দায়িত্ব নেবেন। এই আমি যখন বলেছি, এখন ভুলে যাও সেসব কথা। আর আমাকে যখন তখন জ্বালিও না। হ্যাঁ? যত সব উটকো ঝামেলা।
বেটা মরার আগে বউয়ের গয়না বন্ধক রেখে গেছে, এখন শোধ করে গয়না ছাড়ানোর দায়িত্ব যেন আমার। হ্যাঁ। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, কে? রাত দুপুরে কে আবার ডাকবে? আমি গোপাল, দরজাটা খুলুন মন্ত্রী মশাই। হ্যাঁ? গোপাল? কিভাবে? আরে তুমি তো মরে গেছো, তুমি কোথা থেকে এলে? আমি আত্মা হয়ে ফিরে এসেছি মন্ত্রী মশাই। আপনি আমার স্ত্রীর গয়নার বন্ধকটা ছাড়িয়ে দিন, নইলে আমি আপনার ঘাড় মটকে দেব। ওরে ওরে বাবা! ঠিক আছে, ঠিক আছে, আমি আমি ছাড়িয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে চলি মন্ত্রী মশাই, আবার আসবো। ওরে বাবা, ওরে বাবা, ভূত ভূত! রাম 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 রাম। কে বলেছিল? কে বলেছিল গোপালকে মরতে? বেঁচে থাকতে গোপাল তোমায় জ্বালিয়েছে, এবার দেখো মরে গিয়েও গোপালের ভূত জ্বালাবে। আমি কালকেই বাপের বাড়ি চলে যাব, এসব ভূতুরে ব্যাপারে আমি নেই। এই নাও গোপাল বউ, কি মন্ত্রী মশাই? টাকা। এই টাকা দিয়ে গয়নাগুলো ছাড়িয়ে নিয়ে এসো। আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই, আচ্ছা, ধন্যবাদ। আপনি কি উদার! আপনি তো মানুষ নয়, যেন ভগবান। ভয়ে মানুষ থেকে ভগবান হয়ে গেলাম, আরো কত কিছু হতে হবে কে জানে। ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, এ তো আমার কর্তব্য। এই বলছিলাম কি মন্ত্রী মশাই, আপনি যদি আরেকটা সাহায্য করেন, এই তাহলে না খুব ভালো হয়, খুব। আবার কি সাহায্য? এই আমাদের বাড়িটা অনেকটা পুরনো হয়েছে তো, তাই খড়ের চালটা যদি একটু পাল্টে দেন খুব ভালো হয়, খুব। বেঁচে থাকলে তো উনি করতেন, এখন আপনি যখন দায়িত্ব নিয়েছেন তাই আপনাকেই বলছি মন্ত্রী মশাই। না না, আমার কি টাকার গাছ আছে নাকি, হ্যাঁ, যে নাড়া দিলেই অমনি ঝনঝন করে পড়বে? আমি আর তোমাকে টাকা দিতে পারবো না। মন্ত্রী মশাই, ঘুম থেকে উঠুন মন্ত্রী মশাই। কে? আমি গোপালের ভূত। খাও মাও খাও। ওরে বাবা, ভূত! তুমি আবার কেন এসেছো গোপাল? আমি শুনলাম আমার গিন্নিকে আপনি বলেছেন ঘর সারাবার টাকা দেবেন না। আপনি যদি আমাদের ঘর সারাবার টাকা না দেন তাহলে আমি তছনছ করে দেব। ঠিক আছে, ঠিক আছে, সব দেব। কথাটা মনে থাকে যেন। না, আজকাল আর ভালো লাগে না রাজসভায় আসতে। গোপাল অকালে চলে গেল। এ কি মন্ত্রী, তুমি এভাবে কেন? তো তোমার রাজসভার পোশাক কোথায়? সব বিক্রি করে দিতে হয়েছে মহারাজ। গোপালের ভূতের জ্বালায় আমার সর্বস্ব চলে গেছে। গোপালের বউ আমার কাছে বায়না করছে, আর বায়না না মেটালে গোপালের ভূত এসে আমাকে ভয় দেখাচ্ছে। আমি অসহায় মহারাজ, আমাকে রক্ষা করুন। কি যাতা বলছো? ভূত বলে কিছু নেই, সব মনের ভুল। এই, কে তুমি? মুখ ঢাকা দিয়ে কে এলো? আমি মন্ত্রী মশাইকে শাস্তি দেব বলে। গোপালের ভূত! ওরে বাবা, ওরে বাবা, গোপাল আমাকে মেরো না, মেরো না। তুমি যা বলবে আমি তাই করব।
আমাকে মেরো না। ডাকাত ভাড়া করে এই লাঠি দিয়েই তো আমাকে মেরেছিলেন। এখন আপনি মরতে ভয় পাচ্ছেন কেন? আজ আমিও আপনাকে এই লাঠি দিয়ে মারবো। ভুল হয়ে গেছে গোপাল, আমি বুঝতে পারিনি তোমাকে মেরে ফেলার পরে তুমি আবার ভূত হয়ে ফিরে আসবে। হ্যাঁ, তার মানে মন্ত্রী তোমাকে মেরেছে? ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন করবো না মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাই আমাকে মেরেছে, কিন্তু আমি মরিনি, বুদ্ধির জোরে বেঁচে গেছি। মানে সেদিন রাতে নৌকো থেকে নেমে জঙ্গল দিয়ে ফিরছিলাম, তার মানে তুমি সত্যি মরনি? এই তো আমাকে ছুঁয়ে দেখুন না। হ্যাঁ, হাত ধরে তো মানুষই মনে হচ্ছে, কিন্তু গুলটে যে বলল তোমার মৃতদেহ, তারপর শ্মশানে তোমার শরীর। ওটা মাটির মহারাজ, মৃৎশিল্পীকে দিয়ে বানানো করিয়েছি। মৃতদেহতে তো সাধারণ ত, কিন্তু গুলটে যেটার কথা বলেছে সেটা খণ্ডত, মৃতদেহ, মাটির দেহ। সাবাস গোপাল, সাবাস। ও, তোমার বুদ্ধির জবাব নেই। ও মহারাজ, আমার কি হবে? গোপাল তো আমাকে ভয় দেখিয়ে সব লুটে নিয়েছে। ওটা তোমার অপরাধের শাস্তি। কি গোরানি, আজ তোমার হলো কি? সকাল থেকে তো দেখাই পেলাম না তোমার। কি আর করব বলুন, সবই আমার কপাল। তোমার গলা শুনে তো মনে হচ্ছে মন মেজাজ খুব একটা ভালো নেই। তার ভালো কি করে থাকবে? বলা নেই কওয়া নেই, রান্নার লোক, কাজের দাসী সকলে ছুটি নিয়ে বসে আছে। সে কি গো, তাহলে রান্না বান্না, ঘরের কাজ সবই একলা হাতে আমাকেই সামলাতে হচ্ছে। হ্যাঁ, তার মানে রান্না করবে তুমি, বাসন মাজবে তুমি, ঘর পরিষ্কারও তোমাকেই করতে হবে। এছাড়ার উপায় কি বলুন, কারণ সংসারটা যে আমার। না 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 না, এই খুব অন্যায়। এতগুলো লোকের একসাথে ছুটি নেওয়াটা সত্যিই খুব অন্যায়। শোনো শোনো, ছুটি শেষ হবার পর কাজ করতে এলে সব কটাকে একসাথে ছাড়িয়ে দাও। বাহ বাহ বাহ, ভারী অদ্ভুত কথা বললেন তো আপনি। সব কটাকে একসঙ্গে ছাড়িয়ে দেব না? তা সব কটাকে একসাথে ছাড়িয়ে দিলে মনের মতো লোক আবার কোথা থেকে জোগাড় করতে পারবেন? আর লোক না পাওয়া গেলে তো দিনের পর দিন সব কাজ আমাকেই করে মরতে হবে, তাই তো? হ্যাঁ, সেটাও একটা সমস্যা বটে। আচ্ছা রানী, এই ঝঞ্ঝাটের হাত থেকে কি করে রেহাই পাওয়া যায় বলো তো? আমি আবার কি বলবো, আপনি রাজা, আপনি ভেবে চিনতে একটা উপায় বের করুন। ঠিক আছে ঠিক আছে, আজই রাজসভায় গিয়ে সকলের সঙ্গে আলোচনা করে দেখছি। মহারাজ আজ কেন এত বিমর্ষ? মনে নেই কেন কোনো হর্ষ? তা কি করে থাকবে বলো? রাজবাড়ির সব কটা দাসদাসী আজ একসাথে ছুটি নিয়েছে। তোমাদের রানীমার যে কি কষ্ট বলে বোঝাতে পারবো না। আসলে কাজের লোক রাখার এটাই হলো ঝামেলা। ভাবো ভাবো, তোমরা সকলে ভেবেচিন্তে এমন একটা উপায় বের করো যাতে কাজের লোকের হাত থেকে রেহাই পাওয়া যায়। ঠিক বুঝলাম না মহারাজ। মানে এমন কিছু যা দিয়ে কাজের লোকের সব কাজ করিয়ে নেওয়া যায়। আচ্ছা বিজ্ঞানী, তুমি কি কিছু করতে পারো না? বিজ্ঞানে এর একটা উপায় অবশ্য আছে। আছে? তাহলে আর দেরি না করে বলে ফেলো। উপায়টা হচ্ছে যন্ত্র মানব। মানে সেটা একটা যন্ত্র, কিন্তু কাজকর্ম সব মানুষের মতো। আর মানুষের মতো তার খিদে, তেষ্টা, ক্লান্তি থাকবে না। ফলে কাজ করবে নিরলস। যেহেতু যন্ত্র, তাই সে ছুটিও চাইবে না আর কামাইও করবে না। বাবা বাবা বাবা, কি কথাই শোনালে তুমি! এই না হলে বিজ্ঞানী। তাহলে আর দেরি না করে কাল থেকে এই যন্ত্রমানব বানাতে লেগে পড়ো। তা কদিনের মধ্যে তৈরি হবে এই যন্ত্রমানব? কদিন কি বলছেন মহারাজ?
কত সূক্ষ্ম সূক্ষ্ম কলকবজা, কত পরীক্ষা নিরীক্ষা, এসব করতে বেশ কয়েক মাস সময় তো লাগবেই। বেশ কয়েক মাস? হ্যাঁ মহারাজ, বছরও ঘুরে যেতে পারে। ব্যাস বোঝো, সমস্যা হয়েছে এখন আর সমাধান হবে বছর ঘুরে যাবার পর। তুমি না একটা বাজে বিজ্ঞানী। সে আপনি বলতেই পারেন, তবে বিজ্ঞান তো আর আমার আপনার কথা মতো চলবে না, বিজ্ঞান চলবে তার নিয়মে। হ্যাঁ, অত নিয়ম টিয়ম আমায় দেখিও না তো মহারাজ, ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিন। যন্ত্র মানবের কথাটা যখন জেনে গেছি তখন দেখি কত তাড়াতাড়ি একটা হিল্লে করা যায়। এমন ভাবে কথাটা বললেন যেন আজ রাত থেকেই আপনি যন্ত্রমানব বানাতে বসে যাবেন। আরে আমি না বসলেও যে বসার সে বসে যাবে, আর কয়েকদিনের মধ্যেই একটা আস্ত যন্ত্রমানব সে হাসতে হাসতে বানিয়ে দেবে, বুঝলে? হ্যাঁ, এমন একটা বিশাল মাপের বিজ্ঞানীকে আমার জানা আছে। তাহলে আর দেরি করো না মন্ত্রী, কালই তার কাছে গিয়ে একটা যন্ত্রমানব বানাবার বায়না দিয়ে এসো। যন্ত্রমানব বানাবার জন্যে মহারাজের কাছ থেকে নগদ 1000 টাকা বায়না নিয়ে এসেছি। এরপর খেপে খেপে আরও টাকা, টাকা নিয়ে নিয়ে মহারাজের কোষাগার একেবারে ফাঁকা করে দেব। যা একটা মতলব বের করেছি না, কিন্তু সে বেটারা এখনো এলো না কেন? এসে গেছি মন্ত্রী মশাই। শোন, তোদের মধ্যে একজনকে একটা কাজ করতে হবে। বল, কে করতে রাজি আছিস? আগে তো কাজটা শুনি, তারপর না হয় ঠিক করা যাবে কে করবে। একটা টিনের খোলের মধ্যে তোদের একজনকে থাকতে হবে। উপযুক্ত পারিশ্রমিক পেলে আমরা কি পারি আর কি পারি না সেটা তো আপনি ভালো করেই জানেন মন্ত্রী মশাই। এই তো কাজের লোকের মতো কথা। কিন্তু ওই পারিশ্রমিক ধর প্রতি মাসে 50 টাকা। 50 টাকা? মন্ত্রী মশাই আমি রাজি। আমিও রাজি। ঠিক আছে, দুজনেই কাজ পাবি। 1 মাস বটা আর পরের মাস ঘটা, এইভাবে মাসের পর মাস চালাতে হবে। এবার তাহলে ঝেড়ে কাশুন, মানে টিনের খোলের মধ্যে বসে কি করতে হবে সেটা আদ্যপান্ত খুলে বলুন। কেননা আপনাকে তো চিনি, খুব কঠিন কিছু না হলে এক কথায় 50 টাকা দিতে রাজি হতেন না। তাহলে মাথা ঠান্ডা করে যা বলছি সেটা মন দিয়ে শোন। কিরে, বুঝতে পারলি তো? খুব বুঝতে পেরেছি। একটা টিনের খোলের মধ্যে ঢুকে যন্ত্রমানব সেজে রাজবাড়ির সব কাজ করে দিতে হবে। কিন্তু মন্ত্রী মশাই, রাজবাড়ির সব কাজ মানে তো অনেক কাজ। এই জন্যেই তো মাসে মাসে 50 টাকা করে পাবি। কিন্তু খাবো কি, শোবো কোথায়? তুই যদি প্রথম মাসে কাজ করিস তাহলে রাতের বেলা সকলে ঘুমিয়ে পড়লে ঘটা গোপনে তোকে খাবার দিয়ে আসবে, আর তারপর যেখানে পারিস সেখানে একটু ঘুমিয়ে নিবি। কিন্তু খাবার পৌঁছে দেবার জন্য আমি কত পাবো? শুধু পাও না চিন্তা। ঠিক আছে, এর জন্যে তুই মাসে 5 টাকা করে পাবি। যন্ত্রমানব বানিয়ে নিয়ে আসবে বলে মহারাজকে ভুজুং দিয়ে মন্ত্রীমশাই তো 1000 টাকা নিয়ে চলে গেল। আচ্ছা, এই অল্প সময়ের মধ্যে বানিয়ে আনবে কি করে? আমাদের বিজ্ঞানী যেখানে অত সময় চাইল, সেখানে ভূভারতে এমন কোনো বৈজ্ঞানিক আছে যে মাত্র কদিনের মধ্যেই যন্ত্রমানব বানিয়ে দেবে? না, ব্যাপারটার মধ্যে কেমন যেন একটা গোলমালের গন্ধ পাচ্ছি। কাল সকালেই একবার বিজ্ঞানীর কাছে যেতে হবে। বলি, রাত কত হলো খেয়াল আছে নাকি? বলি, এবার ঘুমোতে হবে নাকি? ও হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বিজ্ঞানী, বিজ্ঞানী বাড়ি আছে নাকি? হ্যাঁ, গোপাল এসো এসো, ভেতরে এসো। আচ্ছা বিজ্ঞানী,
এমন কোন বিজ্ঞানীকে জানো কি যে কদিনের মধ্যেই যন্ত্রমানবের মতো একটা জটিল জিনিস বানিয়ে দিতে পারে? হ্যাঁ, সেটাই তো একটা মস্ত বড় ধাঁধা। তুমি অন্তত মহারাজকে বারণ করতে পারতে। দেখো গোপাল, আমি যে একেবারেই চেষ্টা করিনি সেটা নয়, কিন্তু মহারাজ তো আমার কথা শুনতেই চাইলেন না। তবে তুমি জেনে রাখো, তোমার মতো আমার মনেও প্রশ্ন জেগেছে, আর একবার যখন জেগেছে তখন এর উত্তর আমি খুঁজে বের করবই। চলো একবার মহারাজের কাছ থেকে ঘুরে আসি। সে না হয় যেতে পারি, কিন্তু তাতে কি কোনো কাজ হবে? তবুও একবার তাকে বোঝাবার শেষ চেষ্টা করতে হবে। না না গোপাল, তুমি আর বিজ্ঞানী আমাকে যতই বিরত করার চেষ্টা করো না কেন, আমি যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তখন যন্ত্র মানব আমার চাই। তোমাদের রানীমার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু মহারাজ, আমার মনে হচ্ছে মন্ত্রীমশাই আপনাকে ঠকাচ্ছে। আমারও তাই মনে হয় মহারাজ। থামো, আসলে মন্ত্রীকে সহ্য করতে পারো না তো, তাই তার বিরুদ্ধে এত কথা বলছো। যাও যাও, এখন আসতে পারো তোমরা, আমার অন্য কাজ আছে। ঠিক আছে, যাচ্ছি। তবে একটা কথা, আপনি না ডাকলে নিজে থেকে আর কখনো আপনার সামনে এসে দাঁড়াবো না। তবে যাবার আগে আবার বলে যাচ্ছি, আপনি কিন্তু খুব বড় একটা ভুল করতে যাচ্ছেন। গোপাল! এই নিন মহারাজ আপনার যন্ত্রমানব। বাহ বাহ বাহ, কি সুন্দর দেখতে, কি সুন্দর রূপুলি গায়ের রং। এই দৌড়ে গিয়ে রানীমাকে খবরটা দে। এই তোরা ধরাধরি করে একে গরুর গাড়ি থেকে নামা। তার দরকার নেই, আমি নিজেই নামতে পারবো। বাহ বাহ বাহ, এ আবার কথা বলতেও পারে। দেখলে, হতভাগাকে পই পই করে বলে দিয়েছিলাম যে তুই যন্ত্র, শুধু যন্ত্রের মতো কাজ করে যাবি, মুখে কোনো কথা বলবি না। তবুও হতচ্ছাড়া পাকামি করে খোনা গলায় কথা বলতে শুরু করে দিল। আসলে এ খুব উঁচু জাতের যন্ত্রমানব তো, তাই কথাও বলতে পারে। ভালো ভালো ভালো, খুব ভালো। তা যন্ত্রমানব, কি নাম তোমার? আগে আমার কোনো নাম নেই, আপনি যে নামে ডাকবেন সেটাই আমার নাম হবে। তাহলে আমি তোকে ঘূর্ণি বলে ডাকবো। আসলে ঘূর্ণির মতো তো কাজ করতে হবে তোকে। চিন্তা নেই, সব কাজ হয়ে যাবে। দেখো দেখো রানী, তোমার মুশকিল আসান এসে গেছে, আর কাজের লোকের জন্য কোনো চিন্তা করতে হবে না। প্রণাম রানীমা। বাবা, আমায় চিনল কি করে? আসলে খুব উঁচু জাতের যন্ত্র মানব তো, তাই চিনতে পারলাম। রানীমা, কি কাজ আছে দেখিয়ে দেবেন চলুন। মাজা ঘষা, রান্না বান্না, ভাঙা চোরা, সব কাজেই আমি সমান দক্ষ। হ্যাঁ হ্যাঁ, আয় আয় তাহলে আমার সঙ্গে আয়। আমার নাম কিন্তু ঘূর্ণি। হ্যাঁ 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 হ্যাঁ, মহারাজ দিয়েছেন। তাই নাকি? মহারাজ, একে তাহলে ভেতরে নিয়ে গিয়ে সব কাজকর্ম বুঝিয়ে দিচ্ছি। মহারাজ, তাহলে আমার মানে ওই বিজ্ঞানীর বাকি টাকাটা আর কত দিতে হবে? চেয়েছিল তো অনেক, হাতে পায়ে ধরে 6,000-এ রাজি করিয়েছি। আগে দিয়েছিলেন 1,000, তাই বাকি রইল 5। ঠিক আছে ঠিক আছে, সঙ্গে এসে নিয়েছো। হ্যাঁ, আহা আহা, কি আনন্দ! টিনের খোল তৈরি করতে লেগেছে 100, আর বটাকে মাসে মাসে টাকা দেবে না ঘন্টা দেবে। বেটাদের এমন ফাঁদে ফেলেছি না, না পারবে গিলতে আর না পারবে ওগরাতে। কাল আমাদের সঙ্গে মহারাজ যা ব্যবহার করলেন সেটা কিন্তু ঠিক হলো না। অভিমানে বিজ্ঞানী চাকরি ছেড়ে দিচ্ছে, কিন্তু বিজ্ঞানী চাকরি ছেড়ে দিলেও আমাকে কিন্তু এত সহজে হাল ছাড়লে চলবে না। মনে যখন একটা খটকা লেগেছে, তখন এর শেষ দেখে তবেই ছাড়বো। গোপাল দাদা, তুমি শুনেছো? মন্ত্রীমশাই আজ একটা ওই যন্ত্রমানব নিয়ে এসেছেন। বাবা, এত তাড়াতাড়ি? কি সুন্দর চকচকে টিনের খোল গো, আবার খোলের ভিতর থেকে যন্ত্রমানব আবার পরিষ্কার বাংলা ভাষায় কথা বলছে। সে কি গো? বিশ্বাস না হলে দেখবে চলো। তাই নাকি?
ঠিক আছে, সময় হলে যাব। আমি তাহলে আসছি গোপাল দাদা। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। বিজ্ঞানী, তাহলে কি সত্যি তুমি? হ্যাঁ ভাই, কৃষ্ণনগর ছেড়ে চললাম। কিন্তু চলে যাওয়া মানে তো হেরে যাওয়া বিজ্ঞানী। থেকেই কি জিততে পারবো? মহারাজের কথাগুলো এখনো যে কানের মধ্যে বাজছে। না না, তোমার অভিমানের কারণ অস্বীকার করছি না, তবে তবে আমি বলি কি, সবকিছু ভুলে আরো কটা দিন থেকে যাও। আমি কথা দিচ্ছি, এই যন্ত্রমানবের রহস্য ভেদ আমি করবই করব। বাবা, কি বড় বড় রসগোল্লা, মনে হয় খুব সুন্দর খেতে। কিন্তু একটা যে খাবো সেটারও উপায় নেই। রানীমা গুনে গুনে 4টে দিয়ে গেছে, খেয়ে ফেললেই তো ধরা পড়ে যাব। ঠিক আছে, রসগোল্লা খেতে না পারলেও খানিকটা রস তো চুষে মেরে দিই। রসগোল্লার রসটাও কি অসম্ভব মিষ্টি। না চাই, দেরি হলে রানীমা হয়তো চলে আসবেন। শোনো রানী, ছুটি কাটিয়ে কাজের লোকেরা ফিরে এলে ওদের কিন্তু বিদেয় করে দিও। যন্ত্রমানব যখন পেয়েই গেছি, তখন আর মাসে মাসে মাইনে দিয়ে ওদের পোষা কি দরকার বলো তো? মহারাজ, আপনার জল খাবার এনেছিস? দে দে দে, খুব খিদে পেয়েছে বুঝলি। ওকে, আগেই রসগোল্লা তুলে নিলেন। মানুষ তো আগে ফল খায়, তারপর তো মিষ্টি, নাকি? তুই তো জানো রানী, ভোলা ময়রার রসগোল্লা খেতে আমি কিরকম ভালোবাসি। কি হলো? আরে রসগোল্লার রস কই? এ তো শুকনো খটখটে। সে কি, একটু আগে আমি যখন হাঁড়ির থেকে বের করে দিলাম, তখন তো রসে একেবারে টইটম্বুর ছিল। খেয়েছে, বেছে বেছে ওই রসগোল্লাটাই খেতে হলো। ঘূর্ণি, তুই কি কিছু জানিস? তাহলে মনে হয় আনতে আনতে রসগোল্লার রস শুকিয়ে গেছে, আসলে যা গরম পড়েছে। আচ্ছা আচ্ছা, তুই যা। যাক বাবা, বাঁচলাম। ঠিক আছে ঠিক আছে, ওটা খেতে হবে না, আপনি অন্যটা খান। কেমন দেখছো আমার যন্ত্র মানবকে? খুব ভালো মহারাজ। বাহ 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 বাহ, কি সুন্দর চকচকে টিনের খোলের মধ্যে কত কারিগরি। আর সত্যি মন্ত্রী মশাইয়ের মাথা আছে বলতে হবে। শোনো গোপাল, এটা কিন্তু আমার কারিকুরি নয়, এটা হলো আমার বিজ্ঞানীর কারিকুরি। ওই একই হলো মন্ত্রী মশাই, যাহা 52 তাহাই 53। তা ভাই যন্ত্রমানব, তুমি নাকি কথা বলতে পারো, তা শোনাও তো তোমার বচন। গোপাল বুড়োর মাথায় টাক, ইট পড়লে হবে ফাঁক। বাহ বাহ বাহ, কি সুন্দর ছড়া। তা ভাই যন্ত্রমানব, প্রথম দেখাতেই ইট পাটকেলের কথা কেন? আমার সঙ্গে কি তোমার আগের কোনো শত্রুতা আছে নাকি? এই রে, গোপাল কি চিনতে পেরে গেল নাকি? আমি আসছি মহারাজ। রানীমা কিন্তু অনেক কাজ দিয়েছেন আমায়। চলার ধরনটা কেমন যেন চেনা চেনা। ও কি তাহলে? তা এমন করে হাসলে যে বড়? আসলে ওর খোলটা টিনের হলেও হাঁটার ধরনটা কিন্তু মানুষের মতন মহারাজ। এত রাতে হাতে কৌটো নিয়ে এটা কে যাচ্ছে? না, ব্যাপারটা যে দেখতে হচ্ছে। ও, এ তো ঘটা, কিন্তু একা কেন? ওর জুড়ি আরেক মূর্তিমান কোথায়? কিরে ঘটা? কে? আরে আমি রে, আমি। এত রাতে কৌটো নিয়ে কোথায় যাচ্ছিস? বাবা, এ তো রুটি তরকারি। তা কার জন্য নিয়ে যাচ্ছিস রে? কার জন্য আবার?
হ্যাঁ কার জন্যে? দি হাওয়ায় একটা কথা ছুড়ে। আমি জানি এটা তুই বটার জন্য নিয়ে যাচ্ছিস। এ মা, এটা তুমি কি করে জানলে? কথার তীর তাহলে ঠিক জায়গায় গিয়ে বিঁধেছে। আমি সব জানি রে, বটাই তো যন্ত্রমানব সেজে আছে রে। কিরে, ঠিক বলছি তো? আমাদের কোনো দোষ নেই গোপাল দাদা, সব কিছু হয়েছে ওই মন্ত্রীর বুদ্ধিতে। সে তো জানি রে, জানি জানি। যত নষ্টের গোড়া ওই মন্ত্রী। ঠিক আছে, তুই যা, বটাকে আমি খাবার পৌঁছে দিচ্ছি। গোপাল দাদা, ও গোপাল দাদা, আমি যেন ফেঁসে না যাই। আরে তোদের কিচ্ছু হবে না রে। ধুর ছাই, ভালো লাগে না। মাসে 50 টাকার জন্যে মন্ত্রীর কথায় নেচে কি যে ঝকমারিতে পড়লাম। সারাদিন কি খাটনি রে, কি খাটনি। তার উপর সারাদিন পেটে কিচ্ছু নেই। ঘটা যে কখন খাবার নিয়ে আসবে। এনেছিস? দে দে, যা খিদে পেয়েছে না। হ্যাঁ রে, এত দেরি করলি কেন? তোকে কিন্তু যন্ত্রমানব হিসেবে দারুণ মানিয়েছে রে। কে? আরে আমি রে, আমি তোদের গোপাল দাদা। গোপাল দাদা, আমাকে বাঁচা। সত্যি বলছি, আমার কোনো দোষ নেই ওই মন্ত্রীর কথায়। আরে আস্তে আস্তে, এত জোরে কথা বললে সকলের ঘুম ভেঙে যাবে যে। বুঝলি বটা, যন্ত্রমানব সেজে মহারাজকে ঠকাবার শাস্তি মনে হয় সারা জীবন হাজতবাস। তবে তুই যদি আমার কথা মতো কাজ করিস, তাহলে তোর শাস্তি যাতে কম হয়, আমি অন্তত সেই চেষ্টাটা করতে পারি। যা বলবে তাই করব। এবার তাহলে সভার কাজ শুরু করা যাক। এ কি বিজ্ঞানী, তুমি আবার রাজসভা কেন? আসলে গোপাল আজ খুব সকালে আমার বাড়ি গিয়ে বলল আজ নাকি রাজসভায় এক তামাশা হবে, তাই দেখতে। গোপাল! এ কি, তুই আবার এই সময় এলি কেন? বারে, গোপাল দাদা যে বলল। গোপালের কথা তুই শুনবি কেন? তোকে কে তৈরি করে এনেছে? আমি। আর কে টাকা খরচ করেছে? মহারাজ। আর তুই বেয়াদব গোপালের কথা শুনছিস? হ্যাঁ, এ কি, তুই আমায় মারলি? এসব কি হচ্ছে? মনে হচ্ছে যন্ত্রমানবের কলকবজা খারাপ হয়ে গেছে। কখন যে কি করে বসবে কে জানে। এরপর হয়তো আপনাকেও ধরে মারবে। সে তো তাহলে ভয়ঙ্কর ব্যাপার। কি করা যায় এখন? শুনুন মহারাজ, এর সারা শরীরে পাথর বেঁধে জলে ফেলে দিন মহারাজ। সেনাপতি, তাই করো। তাহলে আমি যে দম বন্ধ হয়ে মরে যাব। বটা, আরে যা করেছি সব ওই মন্ত্রীর কথায়। এতে আমার কোনো দোষ নেই মহারাজ। মন্ত্রী, তুমি এত বড় জোচ্চোর, এর শাস্তি কি জানো? ভুল হয়ে গেছে মহারাজ, জীবনে আর কখনো এমনটা করব না। তবুও শাস্তি তোমায় পেতেই হবে। সেনাপতি, এই যন্ত্রমানবের টিনের খোল থেকে বটাকে বের করে তার মধ্যে মন্ত্রীকে পুরে দাও। আজ থেকে যন্ত্রমানব সেজে রাজবাড়ির সব কাজ ওকেই করতে হবে। তাহলে যে আমি মরে যাব মহারাজ। সত্যি গোপাল, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। তাই আবার বলি, জয় গোপালের জয়। জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়।